হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের এক্সারসাইজ 1.4 এর কোয়েশ্চেন করব। তিনের দাগের 9টি কোয়েশ্চেন বাকি ছিল, তো সেই তিনের দাগের 9টি কোয়েশ্চেন আজকে আমরা কমপ্লিট করি। চলো তাহলে প্রথম কোয়েশ্চেনটা পড়ো। তিনের দাগের যে প্রথম কোয়েশ্চেনটা বলছে, নিম্নলিখিত গাণিতিক সমস্যাগুলি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রকাশ করি এবং সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করি বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো প্রথমে একটু তোমাদের ক্লিয়ার করি কি তিনের দাগের কোয়েশ্চেন গুলো কি বলছে। যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে তোমাকে প্রথমে তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। দ্যাট মিনস ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাই তো আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্মটা। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছো তারা তো আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো, আর যারা দেখোনি তারা কিন্তু দেখে নাও, ঠিক আছে? তার জন্য চ্যানেলে ভিজিট করো। দেখো ওই পাশে যে আমার আইকনটি দেখা যাচ্ছে, যেখানে আমার ছবিটি রয়েছে, সেখানে ক্লিক করো, দেখো চ্যানেলে চলে যাবে, সেখান থেকে গিয়ে প্লেলিস্ট চেক করে দেখে নাও। তো বলছে এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করার পর সিদ্ধারাচার্যের সূত্র, যেটা আমরা আগের ভিডিওতে শিখেছি, সেই সূত্র প্রয়োগ করেও তোমরা করতে পারো, অথবা উৎপাদকের সাহায্যে। এই উৎপাদকের সাহায্যে মানে কি, যেটা আমরা এতদিন ধরে করে আসছিলাম, যেটা আমি তোমাদেরকে বলছিলাম কি মিডল টার্ম ফ্যাক্টর করো। মনে করো এরকম ফর্মে থাকলে এই রয়েছে তোমাদের, তো আমি কি বলতাম কি মিডিলের টার্মটাকে ফ্যাক্টর করে আমরা কিভাবে করতাম, এক্স স্কোয়ার 2টাকে কিভাবে করতাম, মাইনাস করে নিয়ে আসতাম, তার মানে 3 - 1 এটার হেল্পে নিয়ে আসতাম। তো এভাবে তো এটাই হচ্ছে যেটা আমি বলতাম মিডিল টার্ম ফ্যাক্টর, সেটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে? ওটারই এটা আমরা বাংলায় বলছি উৎপাদকের বিশ্লেষণ। তো এই দুটো মধ্যে যে কোনো একটি প্রসেসে তোমরা করতে পারো, ঠিক আছে? তো আমরা দুটো প্রসেসই জানি। উৎপাদকের বিশ্লেষণ আমরা শিখে ফেলেছি, আর সিদ্ধারাচার্যের সূত্র, যেটা আমরা আগের ভিডিওতেই শিখলাম, -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac/2a, তো ওটা ইউজ করেও তুমি করতে পারো, যে যা ইচ্ছা। চলো তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনটি পড়ি। আমি মিক্স আপ করে করবো, ঠিক আছে? কোনো কোয়েশ্চেন উৎপাদকের বিশ্লেষণ করে করব, আর কোনো কোয়েশ্চেন সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করে করব। প্রথম কোয়েশ্চেনটা পড়ো। বলছি সাক্ষী একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে, যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 সেমি বেশি। তাহলে সাক্ষী একটি সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, আমরাও একটি সমকোণী ত্রিভুজ তৈরি করি সাক্ষীর মতন, ঠিক? এই দেখো, এই আমরাও সমকোণী ত্রিভুজ তৈরি করেছি। এটাই তো সমকোণী ত্রিভুজ, যার একটা কোণ 90, তাকেই তো আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের অতিভুজ, যেটা সবচেয়ে বড় থাকে বাহু, তাকে আমরা কি বলি, অতিভুজ। এটা আমাদের ভূমি, আর এটা আমাদের লম্ব। তো এবার কি দেখো বলছে, কি বলছে কি যার অতিভুজের দৈর্ঘ্য ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ অপেক্ষা 6 বেশি। তাহলে ক্ষুদ্রতম বাহুকে আমরা x সেমি ধরে নিতে পারি, ঠিক আছে? তো অতিভুজ কি বলছে, ক্ষুদ্রতম বাহুর দ্বিগুণ মানে 2x অপেক্ষা 6 বেশি। কোনো প্রবলেম নেই বুঝতে, এটা বলছে। আবার কি বলছে দেখো, যদি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অতিভুজের দৈর্ঘ্য থেকে 2 সেমি কম হয়, অতিভুজের যেটা দৈর্ঘ্য তার থেকে 2 সেমি কম হচ্ছে এই তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাহলে 2x + 6, তাহলে 2x + 4 হবে, এত সেন্টিমিটার হবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তাই তো? তবে সাক্ষীর আঁকা সমকোণী ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে এখান থেকে তোমাদের একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। তাহলে প্রথমে কিভাবে লিখবে, ধরি, আমাদের একটু লিখতে হবে সুন্দরভাবে। ধরি, প্রথমে আমরা এটা ধরে নিই কি সাক্ষীর আঁকা সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 1 সেন্টিমিটার। ধরি সমকোণী ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য is equal to x সেমি, ঠিক আছে? এটা আমরা ধরে নিতে পারি। আর ক্ষুদ্রতম বাহু মানে যেটা ভূমি, সেটা তুমি ব্র্যাকেটে লিখে দিতে পারো কি ক্ষুদ্রতম বাহু বলতে আমরা এখানে ভূমিটাকে বোঝাচ্ছি, তাই তো? তাহলে এবার কি হবে, অতিভুজের দৈর্ঘ্য কত হবে বলো, যেটা বলে দিয়েছি 2x + 6, আর আমাদের তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহু মানে কি লম্ব, তাই তো? তাহলে আমি ব্র্যাকেটে তৃতীয় বাহুর পর ব্র্যাকেটটা আমি লিখে দিতে পারি, এটা আমি লম্বকে বোঝাচ্ছি। তৃতীয় বাহুর দৈর্ঘ্য is equal to 2x + 4 সেমি, সব সেমি, ঠিক আছে? ইউনিট লিখতে হবে, সেমি।
তাহলে হয়ে গেল। এবার আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি রিলেশন জানি? আমরা কি জানি বলো? আমরা তো জানি সমকোণী ত্রিভুজে অতিভুজের স্কোয়ার, কি জানি? অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জানো তো নাকি? এটা এখনো জানো না? এটা তো একদম বেসিক, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সমকোণী ত্রিভুজে যখন একটা কোণ 90 থাকে তখন এটা হয় সমকোণী ত্রিভুজে আমরা এটা লিখি অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। জাস্ট এখানে ভ্যালুগুলো পুট করব। তাহলে অতিভুজ হচ্ছে 2x প্লাস 6 এর হোল স্কোয়ার, লম্ব হচ্ছে 2x প্লাস 4 এর হোল স্কোয়ার, আর ভূমি হচ্ছে x। হয়ে গেল। বাস এখান থেকে আমাদের কি করতে হবে? এখান থেকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা নিয়ে আসতে হবে, তারপর আমাদের সলভ। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আসার জন্য কি করবে? এটা হোল স্কোয়ারের ফর্মে আছে। দেখো a প্লাস বি, কি ফর্ম দেখতে পাচ্ছ তো? a প্লাস বি এর হোল স্কোয়ার। কি ফর্মুলা বলো? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলা আমি ইউজ করছি এখানে। তাহলে স্কোয়ার মানে 2 দুগুণে 4, 4x স্কোয়ার প্লাস 2ab মানে 2 গুণিত a মানে 2x, b মানে 6, তাহলে 2 দুগুণে 4, 4 6 24x। একবারে করে দিলাম, বুঝতে পারলে? প্লাস 6 6 36 বি স্কোয়ার হয়ে গেল ইজ ইকুয়াল টু এখানে দেখো 4x স্কোয়ার প্লাস 4 দুগুণে 8, 8 দুগুণে 16x প্লাস 4 4 16 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মে ভেঙে দিলাম প্লাস x স্কোয়ার। এবার 4x স্কোয়ার 4x স্কোয়ার তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো একই রয়েছে। এবার আমি কি করছি দেখো, সব জিনিসকে এক সাইডে নিয়ে আসবো, ঠিক আছে? পুরো ইকুয়েশনটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। কেন ঘুরিয়ে নেবো? দেখো আমাদের এই সাইডে সব নিয়ে আসবো তো। এবার এই x স্কোয়ার এখানে কি রয়েছে দেখো, আগে লিখছি তারপর আমি বলছি। 16x প্লাস 16 প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 24x প্লাস 36। পুরো সমীকরণ যখন ঘুরে যায়, এর সমস্ত জিনিস এদিকে চলে আসে, এই সমস্ত জিনিস এদিকে চলে যায় রাইট হ্যান্ড সাইডে, তখন কিন্তু কোনো সাইন যে চেঞ্জ হয় না। আমরা জানি যে শুধু যদি আমরা একটাকে নিয়ে আসতাম এক্স স্কোয়ার এদিকে, তাহলে সেটা এদিকে এসে মাইনাস হতো। কিন্তু যখন আমরা পুরো জিনিসকে মানে পুরো জিনিসকে নিয়ে আসি এদিকে, আর এদিকে যেটা থাকে সেটা পুরো ওদিকে চলে যায়, তখন কোনো সাইনের চেঞ্জ হবে না, ঠিক আছে? মানে এটা কোনো ফর্মুলা না, এটা একটা লজিক। কারণ কি দেখো, এখানে আমি তোমাদের এটা বোঝাচ্ছি। এটা 2x প্লাস 3 আছে মনে করো, এদিকে আছে মাইনাস 7 প্লাস x। তো পুরো জিনিস যখন এদিকে আসবে কি হবে? এটা পুরো এদিকে এলে 7 হলো, এটা এদিকে এলে মাইনাস x হলো, এটা যখন ওদিকে যাবে মাইনাস 2x হলো, 3টা যখন ওদিকে যাবে মাইনাস 3 হলো। আর এটা কি আলাদা? আলাদা কিছু নয়। দুটো জিনিসকে যদি বোথ সাইডকে যদি মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? মাইনাস 7 প্লাস x, এটাও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে 2x প্লাস 3। তো দেখো এই জিনিসটা এবার এই যেটা ছিল এটা যখন পুরো এদিকে এলো সে একই হয়ে এলো। তো যার জন্য আমরা যদি একটা এদিকে আসার পর মাইনাস দিয়ে গুণ করে দিই, সেই জিনিসটাই থাকে না। সমস্ত টার্মকে আমরা এদিক ওদিক করছি, যার জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। তো এবার আমাদের কি করতে হবে? একটু সাজাতে হবে। x স্কোয়ার প্লাস 16x, ওদিক থেকে আসবে মাইনাস 24x, এখানে আছে প্লাস 16, ওদিক থেকে আসবে মাইনাস 36, 0। তাহলে এখানে কত হবে দেখো, আমাদের এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 8x, আর এখানে হচ্ছে মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা বোঝা গেল। দেখো আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্মে নিয়ে চলে এলাম। x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে আমরা যে কোনো নিয়মে সলভ করতে পারি, উৎপাদক বিশ্লেষণ করে অথবা সিদ্ধারাচার্য। তাহলে আমি প্রথমটা উৎপাদক বিশ্লেষণ করে করছি, কারণ উৎপাদক বিশ্লেষণ এটা আমার ফেভারিট প্রসেস, এটা আমাকে খুব ভালো লাগে এই প্রসেসটা, ঠিক আছে? তো আমি সবসময় এই প্রসেসই করি কোয়েশ্চেন, ঠিক আছে? আমি তোমাদেরকে দুটো প্রসেসই করে দেখাবো, ঠিক আছে? কখনো এটা আবার কখনো সিদ্ধারাচার্য। এটা কত ছিল? 2x প্লাস 6, তাই তো? ঠিক আছে, এখানে করছি। দেখো উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কিভাবে করি? x স্কোয়ার মাইনাস আমাদের 8 নিয়ে আসতে হবে, 20 কে এলসিএম করো, 2 দিয়ে 10, আর করার দরকার নেই, 10 দুগুণে করে, আর 10 মাইনাস 2 8 হয়ে যাবে, কারণ মাইনাস আছে না, মাইনাস করে নিয়ে আসতে হবে। তাহলে 10 মাইনাস 2 x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0, বা কমা x স্কোয়ার মাইনাস 10x মাইনাস মাইনাস প্লাস 2x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এবার কি কমন যাবে দেখো, এখানে x কমন যাবে, x মাইনাস 10 হবে, আর কি বলেছি সেম জিনিস এখানে লিখে দেবেন, ঠিক আছে? সেম জিনিস লিখে দিলে এবারটা ম্যাচ করাবে। তাহলে এখানে 2x আছে, শুধু x আছে, কি লিখবে 2, দেখবে এটা অটোমেটিক্যালি ম্যাচ হবে। মাইনাস 20 দেখো মাইনাস 20, তাহলে এখানে একটা হলো x মাইনাস 10, একটা হলো x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে x এর দুটো ভ্যালু কি পেলাম আমরা?
একবার আমরা পাবো x মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, একবার পাবো x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে তো মাইনাস ভ্যালু, তো নেগেটিভ ভ্যালু তো আমরা ঋণাত্মক মান তো আমরা নিতে পারবো না, কখনো সাইড নেগেটিভ আসবে না। তো এখান থেকে x ইজ ইকুয়াল টু 10, এটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে আমরা x কি ধরেছিলাম, ক্ষুদ্রতম বাহু, দ্যাট মিন্স ভূমি। তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য, এবার তোমাদের অ্যান্সারটা সুন্দর করে কি লিখবে, কি অর্থাৎ ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 10 সেমি। তারপরে কি লিখবে, অতিভুজের দৈর্ঘ্য 2x প্লাস 6, মানে 2x প্লাস 6 ইজ ইকুয়াল টু x এর ভ্যালু 10, তাই 2 ইন্টু 10 প্লাস 6, 10 দুগুণে 20 আর 6 26 সেমি। আর তৃতীয় বাহুর দৈর্ঘ্য, তার মানে 2x প্লাস 4, তারপর 2 10 দুগুণে 20 প্লাস 4, তারপরে 24 সেমি। হয়ে গেল, তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা বের করে দিলাম। বোঝা গেল কোয়েশ্চেনটা সুন্দরভাবে। চলো নেক্সট কোয়েশ্চেনে। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, কি যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, দুই অঙ্কের ধনাত্মক সংখ্যা কেমন, 27, 92, 84, সব তো দুই অঙ্কের সংখ্যা, যার এককের ঘরের অঙ্ক 7 আর দশকের ঘরের অঙ্ক 2, সংখ্যা নয় কিন্তু, এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক, এভাবে এটা আমাদের সব এখানে দুই অঙ্কের সংখ্যা। তো সংখ্যাটা কিভাবে তৈরি হয়, দেখো সংখ্যাটা কিভাবে তৈরি হয়, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক। কেন আমি এটা লিখলাম, দেখো 10 গুণিত দশকের ঘরের অঙ্ক কত, দশকের ঘরের অঙ্ক 2 রয়েছে, প্লাস এককের ঘরের অঙ্ক কত হয়েছে 7, তাহলে 10 দুগুণে 20 প্লাস 7, তবেই হবে 27, দ্যাট মিনস 27। 92 এর ক্ষেত্রে দেখো 9 গুণিত 10, ঠিক আছে, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক, তো 10 গুণিত দশকের ঘরের অঙ্ক লিখলাম, প্লাস এককের ঘরের, তাহলে 9 10 90 প্লাস 2 হয়ে যাবে 92, 84। 10 গুণিত দশকের ঘরের অঙ্ক 8 প্লাস 4। তো এইভাবে কোয়েশ্চেনটা আবার পড়ছি, দেখো বলছে যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিতে পারি এককের ঘরের অঙ্ক x, তাহলে দশকের ঘরে বলেই দিয়েছে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে 2x। তাহলে আমরা কি ধরে নেব, ধরি এককের ঘরের অঙ্ক x, অর্থাৎ দশকের ঘরের অঙ্ক কত হয় বলো, দশকের ঘরের অঙ্ক হবে 2x। তাহলে সংখ্যাটি কি হবে, আমি সংখ্যাটি বলে দিয়েছি, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক মানে 2x প্লাস এককের ঘরের অঙ্ক, তাহলে 10 দুগুণে 20x প্লাস x, তার মানে 20, তার মানে 21x। এটা হচ্ছে আমাদের সংখ্যা। ক্লিয়ার হলো, সংখ্যাটি লিখলাম। এবার কি রিলেশন বলছে, দেখো প্রথমে একটা রিলেশন বলেছে, কি বলেছে এখানে, কি সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে, তাহলে আমরা প্রশ্নানুসারে লিখতে পারি, যেটা প্রশ্নতে দিয়ে দিয়েছে তার অনুসারে, প্রশ্নানুসারে আমরা কি লিখবো, সংখ্যাকে কত দিয়ে গুণ করবে, উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করবে, এককের ঘরের অঙ্ক x গুণ করলে কত হবে গুণফল 189, বাস এটাই। এবার এখান থেকে আমার দেখো, তবে এখান থেকে কি হলো ব্যাপারটা, এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্মেই এসেছে। দেখো এটা কত এসছে, 21x² ইজ ইকুয়াল টু 189। এখানে x টার্মটা নেই, মানে এটাকে যদি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ফর্মে লিখতে চাও তাহলে কি হবে, দেখো 21x², x ওয়ালা টার্মটা এখানে নেই, তাহলে এখানে 0 ইন্টু x আছে, বুঝতে পারলে তো, এখানে 189 এদিকে গেলে মাইনাস 189 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেরই উদাহরণ, বাট এখানে x² টার্মটা নেই, যার জন্য এটা একটা সিম্পল ফর্ম দেখাচ্ছে। তো এটা কিভাবে সলভ করবে, এটা আমাদের সলভ করা ইজি। তাহলে x² ইজ ইকুয়াল টু 189/21, তাই তো 189/21 কত দিয়ে যাবে, 7 দিয়ে করি, 3 7 21, 7 দিয়ে 7 দুগুণে 14, 15 16 17 18, 49, 7 7 49, 3 দিয়ে 3 9 27, তাহলে x² এর ভ্যালু হলো 9। তাহলে এখান থেকে x এর ভ্যালু কত হয় জানো, যখন x² আমাদের এখানে সরাতে হবে তখন x ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, এটা এদিকে সরিয়ে দিলে এদিকে হয়ে যাবে প্লাস মাইনাস √9, তারপরে প্লাস মাইনাস 3। এবার মাইনাসের ভ্যালু তো আমরা নিতে পারবো না, কারণ x আমরা আমাদেরকে কোয়েশ্চেনে বলে দিয়েছে একটি ধনাত্মক, যদি দুই অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা, তো নেগেটিভ ঋণাত্মক ভ্যালু আমরা নেবো না, অতএব x ইজ ইকুয়াল টু 3। তার মানে এককের ঘরের অঙ্কটি হয়ে গেল 3,
ওটাই কোয়েশ্চেন ছিল, তাই তো? চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাও। নেক্সট কোয়েশ্চেন বলছি সালমার গতিবেগ। আচ্ছা কোয়েশ্চেন গুলো বুঝতে পারছো তো? কমেন্ট বক্সে একটু লিখে দেখাও তো দেখি, যদি কোনো অসুবিধা হয় সেখানেও বলো, বা ঠিক আছে কোনো প্রবলেম থাকলে বলো। আর কোয়েশ্চেন গুলো যদি খুব সুন্দরভাবে বোঝা যায় তাহলে এক্ষুনি একটা লাইক করে দাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটিও সাথে প্রেস করে নাও। কেমন? চলো, সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। খুব ভালো করেছে। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখতে হবে। তাহলে আমরা প্রথমেই ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে প্রথমেই আমরা কি ধরে নেবো? কোয়েশ্চেন নাম্বার 3 করছি। এটা আমি সাফ করতে পারি, পারমিশন আছে এটা সাফ করা। চলো এবার আমরা করে নিই থার্ড কোয়েশ্চেন। তাহলে প্রথমে কার গতিবেগ ধরে নিচ্ছি? ধরি অনিকের গতিবেগ। ধরি অনিকের, অমূর্ধন্যয় হস্যই কয়কার অনিকে। ধরি অনিকের গতিবেগ কত ধরবো? x মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ধরি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড। কি বলেছে? সালমার গতিবেগ অনিকের গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। কোয়েশ্চেন গুলো এমন কিছু টাফ নয়, কিছু রিলেশন কিছু সম্পর্ক দিয়ে দিয়েছে, ঠিক তাদের অনুসারে তুমি লেখো, একটা পর একটা স্টেপ করে দেখো, ঠিক একটা রিলেশন এখানে বেরিয়ে যাবে যেখান থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তোমরা পেয়ে যাবে। তাহলে সালমার গতিবেগ কত হবে বলো? অতএব সালমার গতিবেগ কত হবে? অনিকের থেকে 1 মিটার বেশি, তার মানে x+1 হবে, x+1 মিটার পার সেকেন্ড। এবার কি বলছে? 180 মিটার দৌড়াতে গিয়ে। আচ্ছা 180 মিটার দৌড়াতে গিয়ে কিছু একটা ঘটেছে, পড়ে যায়নি তবে, তো কি করেছে সেটা এবার দেখি। তো 180 মিটার দৌড়াতে আগে আমরা বের করে নিই কার কত সময় লাগছে। প্রথমে বের করি অনিকের কত সময় লাগছে। অনিক তো দেখো x মিটার পার সেকেন্ডের মানে কি? 1 মিটার যেতে অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড মানে কি? 1 সেকেন্ডে x মিটার যায়, তাই তো? 1 সেকেন্ডে x মিটার যায়। তাহলে 180 মিটার দৌড়াতে কত সময় লাগছে? তাহলে 180 মিটার দৌড়াতে অনিকের সময় লাগবে কত লাগবে বলো? সময়ের একটা ফর্মুলা আছে, তোমরা সেটা মনে রাখবে। ঠিক আছে, সময় ইজ ইকুয়াল টু তোমাদের সময় ইজ ইকুয়াল টু হবে দূরত্ব আপন বেগ। এটা একটা মনে রাখবে একটু। ঠিক আছে, দূরত্ব উপরে লিখবে আর নিচে লিখবে বেগ। এটা হচ্ছে সময়ের ফর্মুলা। তাহলে 180 মিটার দৌড়াতে অনেকের সময় লাগে, তাহলে দূরত্ব কত দৌড়াতে হবে? 180। আর বেগ কত বেগে যাচ্ছে? x, তাই তো বলেছে x মিটার পার সেকেন্ড বেগ। তাহলে নিচে x এসে গেল। আর এত সেকেন্ড, সেকেন্ডে আছে কোয়েশ্চেন, তার এত সেকেন্ড। ঠিক আছে, দৌড়তে সময় লাগবে এত সেকেন্ড, কারণ পুরোটা কোয়েশ্চেনটাই সেকেন্ডে আছে, কিন্তু ঘন্টা কোথাও নেই। ঠিক আছে, তাহলে 180 মিটার দৌড়াতে এবার সালমার কত সময় লাগবে সেটা বের করি। সালমার সময় লাগবে সিমিলারলি 180 দূরত্ব উপরে বেগ, এর বেগটা আলাদা, তাহলে এর ক্ষেত্রে আলাদা লিখবো x+1 এত সেকেন্ড। সালমার বের করে নিলাম, অনিকের বের করে নিলাম। এবার একটা রিলেশন কি বলছি, কি এদের মধ্যে ডিফারেন্সটা কত? এদের মধ্যে ডিফারেন্সটা কত? 2 সেকেন্ডে বলছে। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। তাহলে সালমা আগে পৌঁছে গেছে, সালমার যে সময়টা সেটা কম, আর তার সময়টা বেশি, অনিকের সময়টা বেশি। কত বেশি? 2 সেকেন্ড বেশি। তাহলে এদের দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখবো? প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স 2 সেকেন্ড। কারটা বেশি? কার বেশি সময় লেগেছে বলেছে? অনিকের বেশি সময় লেগেছে। তাহলে অনেক হচ্ছে 180/x। বেশি থেকে আমরা কমটা মাইনাস করি, এটা কিন্তু খুব একটু লক্ষ্য করি। কম থেকে বেশিটা মাইনাস করলে ফের অ্যান্সারে দেখবে প্রবলেম হয়ে যাবে। বেশি থেকে কমটা মাইনাস করতে হবে। তাহলে অনেকেরটা বেশি, অনেকের যেতে বেশি সময় লাগে সেটা থেকে সালমান বিয়োগ করছি, বলে দিচ্ছি এটা কত সেকেন্ডের ডিফারেন্স এদের মধ্যে? 2 সেকেন্ডের। তাহলে এখান থেকে তোমাদের এবার কোয়েশ্চেন কি বলেছে? অনেকের গতিবেগ কত সেকেন্ডে কত মিটার সেটা বের করতে হবে, সেটা তো পরের ব্যাপার। তো এখান থেকে আগে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আসি, তারপর সেটাকে সলভ করে এখান থেকে অ্যান্সার আমরা পেয়ে যাবো। দেখো প্রথমে 2 দিয়ে কেটে দাও, 2 একে 2, 2 দিয়ে 9 দুগুণে 18 90, এটাও 2 দিয়ে 9 দুগুণে 18 90। তাহলে এটা একটু সিম্পল হয়ে গেল। দেখো 90/x। আর এই ধরনের কোয়েশ্চেন অনেকগুলো আমাদের হয়ে গেছে আগের এক্সারসাইজে। এলসিএম করে কিভাবে সলভ করতে হয় আমরা জানি এগুলোকে। তো চলো দেখো কি করতে হয় আমাদের। এলসিএম কিভাবে হয়? নিচে যে দুটো আছে সে দুটোই লিখবে, x × x+1। এবার দেখো x রয়েছে এটিতে, কি নেই? এটার সঙ্গে ম্যাচ করাবে, কি নেই? এখানে কি নেই? x+1 নেই। যেটা থাকবে না সেটা দিয়ে উপরটা গুণ।
তাহলে 90 দিয়ে এক্স প্লাস 1 কে গুণ, মাইনাস এখানে এক্স প্লাস 1 আছে, কি নেই, এক্স নেই, যেটা নেই সেটা দিয়ে উপরটা গুণ, বাস ইজ ইকুয়াল টু 1। তাহলে উপরে হয়ে গেল 90x প্লাস 90 মাইনাস 90x বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1। এখানে দেখবো অলওয়েজ এই দুটো এক্স দিয়ে যে টার্মটা থাকবে সেটা দেখবো অলওয়েজ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে কি হবে, এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি এটার সাথে এটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু 90, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। এবার এটাকে কি করতে হবে আমাদের, কি এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করো, মানে উৎপাদকে বিশ্লেষণ করো অথবা সিদ্ধারাচার্য করো, যেভাবে খুশি তোমরা সলভ করে অ্যান্সারটা নিয়ে আসো। আমি এটা উৎপাদকে বিশ্লেষণ করছি কেমন, নেক্সট আমরা সিদ্ধারাচার্য করবো। তাহলে 90 হেল্পে আমাকে মাইনাস করে 1 নিয়ে আসতে হবে, 90 ক্যালসিয়াম করবো, এখানে মাইনাস করে আনতে হবে দুটি নাম্বারকে, এখানে কিছু নাম্বার নেই মানে 1 আনতে হবে। সিম্পল 9 10 90 করবো, আর বেশি কিছু করছি না, কারণ তাহলে এখানে কত হলো দেখো, বা কমা এক্স স্কোয়ার, 1 এর জায়গায় আমরা লিখবো 10 মাইনাস 9, সিম্পল হবে না। আমাদের এই উৎপাদক বিশ্লেষণটা বেস্ট লাগে, প্রসেসটা একবারে হয়ে যাবে। এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 9x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। এখানে কমন কি যাবে, এক্স কমন যাবে, আর যেটা বলেছি চোখ বন্ধ করে এখানে এটা লিখে দাও, এবার ম্যাচ করো, দেখো মাইনাস 9, দেখো বাকিটা অটোমেটিক্যালি ম্যাচ হয়ে যাবে। আর যদি না হয় তার মানে মাঝখানে করেছো গন্ডগোল, আবার কি দেখো এবার এখানে, তাহলে একটি ব্র্যাকেটে হয়ে গেল এক্স প্লাস 10 আর একটি ব্র্যাকেটে হয়ে গেল এক্স মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে একটা ভ্যালু হবে মাইনাস 10, যেটা তো পসিবল নয়, আর এটা হবে 9। মাইনাস এল কেন পসিবল নেই, কারণ এক্স আমরা কি ধরেছিলাম, মানে বেগ ধরেছিলাম না, তো বেগ কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে এখানে এক্স আমরা ধরেছিলাম অনেকের গতিবেগ, তারা বেরিয়ে গেল অনেকের গতিবেগ প্রতি তোমার 9 মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে 9 মিটার দৌড়ায়। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 এ চলে যাই আমরা। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, দাঁড়াও কোয়েশ্চেনটাকে পড়ি। কোয়েশ্চেন নাম্বার 4 বলছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। আমাদের পাড়ায় কোনো বর্গক্ষেত্রাকার পার্ক নেই, আমি তো কোয়েশ্চেন করবো না, তোমাদের পাড়ায় থাকলে তোমরা করো। চলো দেখি, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্ক আছে। আচ্ছা আগে একটু পার্ক তৈরি করি বাবা, তারপরে অনেক বড় কোয়েশ্চেন আছে, পরে পড়ছি। এসব আমি মুছে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 4 কেমন, চল তাহলে একটা তো আয়তক্ষেত্রাকার পার্ক আর একটা বর্গক্ষেত্রাকার পার্ক তৈরি করে নি। বর্গক্ষেত্রাকার মানে যার সমস্ত বাহু সমান, আর আয়তক্ষেত্রাকার মানে এরকম, তাই তো, এটা আমাদের আয়তক্ষেত্রাকার। এবার রিলেশন কি বলছে, আমরা ধরে নিচ্ছি আয়তক্ষেত্রাকার পার্কের যে বাহুগুলো সেগুলো আমি ধরে নিতে পারি এক্স। এবার মিটার ধরবো, হ্যাঁ কোয়েশ্চেনটি মিটারে রয়েছে, তাহলে আমি এটা মিটার ধরবো, সমস্ত এক্স মিটার হবে, কারণ বর্গক্ষেত্র মানে কি 4টে বাহুই সমান, এক্স মিটার। এবার দেখো বলছি, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট, এবং ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। প্রস্থটা কত, এক্স মাইনাস 3। ক্লিয়ার হলো, প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্ক আছে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স, আয়তক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস 5, প্রস্থ এক্স মাইনাস 3। ঠিক আছে, তারপরে কি বলছে, তারপরে যে কোয়েশ্চেনটি আছে তার আগে আমি এই দুটো কিভাবে আবার লিখবো সেটা একটু বলে দিই, তোমরা লিখে নেবে। ঠিক আছে, আমি পুরো লিখছি না। ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক্স মিটার, ঠিক আছে। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্লাস 5 মিটার, অতএব আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ এক্স মাইনাস 3 মিটার। ক্লিয়ার হলো। এবার আমি ক্ষেত্রফল বের করছি। এখন কি বের করব, বর্গক্ষেত্রাকার পার্কের, লিখবে কিন্তু এগুলো তোমরা যেন আমরা ডট ডট করে রেখে দাওনি। বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল বের করছি। ক্ষেত্রফলের কি সূত্র বলো, ক্ষেত্রফল মানে সাইড ইন্টু সাইড, এক্স ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার বর্গমিটার। ক্ষেত্রফলে সবসময় একক বর্গমিটার, দুবার হচ্ছে না, মিটার গুণিত মিটার, বর্গমিটার হয়ে যায়। সিমিলারলি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল কত হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি ফর্মুলা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে দৈর্ঘ্য তো এক্স প্লাস 5 আছে, আর প্রস্থ এক্স মাইনাস 3 বর্গমিটার।
এতটা ক্লিয়ার হলো? দুটো পার্কের ক্ষেত্রফল বের করে আমরা রেখে দিলাম। এবার রিলেশনে আসছি। 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রাকার পার্কের যে ক্ষেত্রফলটা বলছে সেটা ওই বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে রিলেশনটা কি বললো? রিলেশনটা দেখো। এবার তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখবো? প্রশ্নানুসারে আমরা লিখবো আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল মানে x+5 × x-3 এটা কার সঙ্গে সমান? বর্গক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা, এই দ্বিগুণ করে দিলাম, যেটা ছিল সেটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, দ্বিগুণ অপেক্ষা 78 কম, তাহলে 78 কে মাইনাস করে দেবো, বাস সিম্পল। এবার এটাকে আমরা সলভ করি। প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ নিয়ে আসি একচল বিশিষ্ট। আর দেখো এই কোয়েশ্চেন গুলো কিন্তু কখনোই তোমরা এক্স বা ওয়াই ধরে নেবে না, ঠিক আছে? কারণ তোমাদের চ্যাপ্টার কি একচল বিশিষ্ট, চল একটিই থাকবে, ঠিক আছে? এই কোয়েশ্চেন গুলো অনেক কোয়েশ্চেন এক্স ওয়াই ধরেও আমরা কিন্তু সলভ করতে পারবো, কিন্তু আমরা এখানে ধরবো না, কারণ আমাদের চ্যাপ্টারটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, চল একটিই থাকবে, এক্সই থাকবে, ঠিক আছে? বা ওয়াই ধরলে ওয়াই থাকবে, এক্স ওয়াই দুটো থাকবে না। তাহলে এটাকে আবার সলভ করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, x² - 3x, এটার সাথে এটা, এটার সাথে এটা, প্লাস 5x - 15 is equal to 2x² - 78। তাহলে এখানে কত হলো? x² plus 2x minus 15 is equal to 2x² - 78। এবার আমি পুরো ইকুয়েশন দেখো পাল্টে নিচ্ছি, পুরোটা এদিকে নিয়ে আসছি আর এটা ওদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এবার আমি কি করব? 2x² - x² এদিকে এলে x² হবে, -78 প্লাস -15 এদিকে এসে প্লাস 15 হবে, তাহলে -78 থেকে 15 মাইনাস করে দিলে কত হবে? 63 না? -63। আর এখানে হয়ে যাবে, আচ্ছা আগে তো x² x এর টার্মটা লিখি, -2x লিখি, তারপরে লিখবো -63 হয়ে গেল। তাহলে x² - 2x - 63। এবার এটাকে আমরা চলো সিদ্ধারাচার্যের সূত্র দিয়ে আমরা করি। তাহলে তার জন্য কি লিখতে হয়? তাহলে তার জন্য যেটা লিখি আমরা সেটা লিখি, x² - 2x - 63 is equal to 0। সমীকরণটিকে x² plus bx plus c is equal to 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। কি পাবো তুলনা করলে? a is equal to কি পাবো? a এর ভ্যালু কিছু নেই মানে 1, b এর ভ্যালু কিছু নেই মানে -2, আর c এর ভ্যালু -63। সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করে জানো তো, এটা আমি আগের ভিডিওতেই জাস্ট শিখিয়েছি, তো যদি দেখে না থাকো ওটা দেখে নাও গিয়ে, ঠিক আছে? নাহলে কিন্তু বুঝতে পারবে না। a b c এর ভ্যালু আমাদের বের করে নিতে হয়, তারপরে আমরা কি চেক করি? b² - 4ac কি চেক করি? b² - 4ac ভ্যালু আমরা চেক করি, কত? b কত? b -2 এর হোল স্কয়ার, -4 a কত? a কত 1 আর c কত? -63। এবার আমরা গুণ করবো, তাহলে এটা 4, এটা মাইনাস মাইনাস তো প্লাস হয়ে গেল, আর 4 × 63 কত ভাবে গুণ করলে? 252, তাই তো? 3 4 12 2 হাতে 1, 4 6 24 25, তারপরে 252 আর 4 256, 256, তাই তো? তাহলে এটা আমাদের গ্রেটার দ্যান 0, মানে আমাদের যে বীজগুলি হবে এর সেগুলো আমাদের বাস্তব হবে এবং অসমান হবে, ঠিক আছে? এবার আমরা সিদ্ধারাচার্যের সূত্রটা প্রয়োগ করব। কি সূত্র কিভাবে প্রয়োগ করি? আমরা এভাবে লিখবো, সিদ্ধার আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? x is equal to কি ফর্মুলা? -b প্লাস মাইনাস √b² - 4ac upon 2a, এটাই তো আমাদের যে সিদ্ধারাচার্যের সূত্র। তাহলে এখানে কত হবে? -b মানে কত? -b কত ছিল আমাদের? -2 ছিল, তাহলে মাইনাসের সঙ্গে আবার হয়ে +2 হয়ে গেল, প্লাস মাইনাস b² - 4ac আমরা বের করে নিয়েছি, তো এখানে আবার লিখবো না, শুধু 256 লিখে দেবো। a ছিল 1, তাহলে 2a হয়ে গেল আমাদের 1। 2 প্লাস মাইনাস রুটের বাইরে এলে আমি কি বলেছিলাম? একটা টেবিল তৈরি করে নেবে, 2 2 4, 3 3 9, 4 4 16, 5 5 25, 6 6 36, এভাবে 15 অথবা 20 পর্যন্ত যদি তোমরা টেবিল তৈরি করে ফেলো তাহলে দেখবে এটা অনেক সুবিধা হবে। তাহলে 256 হবে 16 × 16, ঠিক আছে? 16 × 16 256 হয়। তাহলে রুটের বাইরে এলে 16 বেরিয়ে আসবে বাই 2, ঠিক আছে? বুঝতে পারছো কি? 16 × 16 দেখো, 6 6 36 6 3 6 1 6 3 9 6 1 6 1 6 9 6 15 2, দেখো 256। তাহলে এটা কি হলো? এটা বেরিয়ে চলে এলো। এবার তাহলে x এর ভ্যালু কি হবে? x এর একবার ভ্যালু হবে 2 প্লাস
16/2, একবার হবে 2 - 16/2, দুটো বীজ এখান থেকে এটাই তো আসবে। তাহলে দিস অর দিস, তাহলে এখান থেকে আমরা পাবো 16 আর 2 18, 18/2 মানে 9, এখানে 16 - 2 -14/2 মানে -7। এবার আমরা কি লিখবো, কি বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে -7 তো হবে না। তাহলে বর্গক্ষেত্রাকার বাহুর দৈর্ঘ্য আমাদের 9 মিটার, মিটারে কোয়েশ্চেন হয়েছিল মিটার, বোঝা গেল। চলো এবার নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 5 কি হচ্ছে পড়ো। আমাদের গ্রামে প্রলয় বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কা চারা কিনলেন। কেন এই যে লঙ্কা চারা কিনলেন আর কেন যে আমাদেরকে কোয়েশ্চেনটা করতে হবে। দেখি লঙ্কা চারা যখন কিনেছেন তখন চারাকে তো বসাতেই হবে, খারাপ করা যাবে না, পয়সা নষ্ট করা যাবে না। চলো তাহলে আমরা এবার একটু চারাকে দেখি বসাই। 5 দাগে কোয়েশ্চেন, কটি চারা কিনেছেন? 350টি, 350টি লঙ্কার চারা কিনেছেন। এবার কি হলো, সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে, এবার সারি ধরে মনে করে এরকম যেমন আমাদের ক্ষেতে সারি থাকে, সারি ধরে চারা বসাতে গিয়ে কি দেখলেন প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24টি বেশি গাছ লাগালে। মনে করে এরকম সারি আছে কটা তো আমরা জানি, তাহলে আমরা ধরে নিচ্ছি কি এরকম এক্সটি সারি আছে, ধরে নিতে পারি। তাহলে এক্সটি সারি আছে, প্রতিটি সারিতে কটা করে লাগাচ্ছে? সারির সংখ্যা থেকে 24, ঠিক আছে, সারির সংখ্যা থেকে 24টি বেশি করে লাগাচ্ছে। লাগানোর পরেও দেখছি কটা বেঁচে গেল, 10টি গাছ অতিরিক্ত রয়ে গেল। এরকম ভাবে এতে x + 24, এতে x + 24, এতে x + 24, যতগুলো সারি আছে সব এতে x + 24 করে লাগানোর পরেও দেখছি আরো 10টি গাছ, চারা গাছ বেঁচে গেল। সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে প্রথমে আমরা কি ধরে নেব, ধরি সারির সংখ্যা x, এটা আমরা ধরতে হবে, ধরি, ঠিক আছে। এখানে আবার এরকম সারি লিখো না, ঠিক আছে, ও আবার অন্যরকম সারি হয়ে যাবে। ঠিক আছে, ধরি সারির সংখ্যা x t বা x ও লিখতে পারো, ঠিক আছে, সারির সংখ্যা আমরা x ধরে নিয়েছি। এবার কি, তাহলে একটি সারিতে কটি গাছ, ঠিক আছে, x + 24, এখানে মোট সারি কটা আছে? xt, তাহলে xt সারিতে মোট গাছের সংখ্যা xt সারি আছে তো, তাহলে xt সারিতে মোট চারা গাছের সংখ্যা কত হবে বলো, কত হবে? একটি সারিতে x + 24, তাহলে xt সারিতে x গুণিত x + 24, তাই তো এতটি হবে, ঠিক আছে। মনে করো এরকম তোমার কাছে 3টি সারি আছে, একটি সারিতে যদি 5টা হয় তাহলে 3টি সারিতে কত হবে? 3 × 5 = 15, সেরকম এটার সাথে এটা গুণ, তাহলে xt সারিতে x × x + 24, এটা যদি এবার গুণফল করতে পারো x² + 24x, ঠিক আছে। এতটি চারা গাছ আমাদের এই xt সারিতে আছে। এটা লাগানোর পরে কটা বেঁচে আছে? 10, তাই তো। তাহলে এবার আমরা প্রশ্নানুসারে তাহলে কি লিখতে পারবো, দেখো প্রশ্নানুসারে কি লিখতে পারবো, এই যে যেটা আমাদের লাগিয়ে ফেলেছে সারিতে সেটা, আর বেঁচে আছে কটা? 10, তাহলে এটাই তো আমাদের মোট চারা গাছ, লাগিয়েছে 10টি, বেঁচেছে মোট চারা গাছ। একদম প্রথমেই বলে দিয়েছে মোট 350টি চারা গাছ কিনেছে, তাহলে প্রশ্ন অনুসারে এটার সঙ্গে সমান, এটাই আমাদের সমীকরণ। এবার এখান থেকে একটু সমীকরণের ফর্মে নিয়ে আসো, একদিকে নিয়ে আসো, x² + 24x, এটা এদিকে এলো -340। এবার এটাকে তোমরা সিদ্ধারাচার্য করবে না উৎপাদকে বিশ্লেষণ করবে, সেটা তোমাদের ব্যাপার, আমি তো ইকুয়েশনটা সলভই করবো না আগে, ঠিক আছে, এটা তো তোমাদের কাজ। তাহলে সলভ করে অ্যান্সারটি কমেন্ট বক্সে লেখো। যারা উৎপাদকে বিশ্লেষণ করবে তাদেরকে একটু হেল্প করতে পারি, কি 24 কে কিভাবে নিয়ে আসবে 34 - 10, হ্যাঁ একটু হেল্প মিলে গেল তোমাদের। এবার করে ফেলো কোয়েশ্চেনটা, ঠিক আছে, এটা তোমরা করো। এবার আমি কোয়েশ্চেন নাম্বার 6 এ জাম্প করছি, এটা আমি সাফ করছি, সাফ হচ্ছে না, এই সাফ হয়ে গেল। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 6 দাগের কোয়েশ্চেন কোথায় রয়েছে, এখানে রয়েছে আমার হাতে। এবার আমি কোয়েশ্চেনটি পড়ছি। জোসেফ এবং কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়। 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করেছিল সেটা হিসাব করে লিখতে হবে, ঠিক আছে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে আমরা ধরে নেব, ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে সময় নেয় x মিনিট, ঠিক আছে। তাহলে আমরা কি ধরে নেব, ধরি কুন্তল, জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে কুন্তলেরটা ধরে নেব, ধরি কুন্তল একটি জিনিস তৈরি করতে
তৈরি করতে, বুঝতে পারছো তো কোয়েশ্চেন গুলো তৈরি করতে x মিনিট সময় নেয়। এদিকে লিখি, ঠিক আছে, x মিনিট সময় নেয়। খুব ভালো কথা, x মিনিট সময় নেয়। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে কত সময় নেবে বল? x প্লাস কত মিনিট বেশি নেয়? 6 মিনিট না 5 মিনিট? 5 মিনিট। x প্লাস 5 মিনিট সময় নেয়। এবার বলছি 6 ঘন্টা কাজ করেছে, ঠিক আছে, তাহলে 6 ঘন্টায় কে কটি জিনিস তৈরি করেছে দেখছি, তার বাদে ওই একটা রিলেশন আমরা বের করবো। তাহলে 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস তৈরি করলো আর জোসেফই বা কটা জিনিস তৈরি করলো সেটা আমরা দেখি। 6 ঘন্টায় না মিনিটে? আচ্ছা, আমরা তো মিনিটে ধরেছি, তাহলে আমরা মিনিটেই করছি, ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করে নেবো। তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করতে x মিনিট সময় নেয়, মানে x মিনিটে একটি জিনিস তৈরি করে, তাই তো? এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি তো, কুন্তল x মিনিটে একটি জিনিস তৈরি করে, একই তো কথা নাকি? একটি জিনিস তৈরি করে, x মিনিটে একটি জিনিস তৈরি করে। তাহলে কুন্তল 6 ঘন্টা, মানে কুন্তল 6 ঘন্টা বলে যেতে, 6 ঘন্টা মানে সেটা আমরা মিনিটে চেঞ্জ করব। 1 ঘন্টা মানে 60 মিনিট, তাই তো? 6 ঘন্টা মানে 360 মিনিট, ঠিক আছে, এটা আমরা মিনিটে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে, বুঝতে পারলে তো? 1 ঘন্টা জানো তো, 1 ঘন্টা মানে কত? 60 মিনিটে, ঠিক আছে, 60 মিনিট, 60 মিনিট হলো 1 ঘন্টা, 6 ঘন্টা মানে 360 মিনিট। তাহলে 360 মিনিটে কত জিনিস তৈরি করবে? 360 যাবে উপরে আর x আসবে নিচে, এতটি জিনিস তৈরি করবে, এটা হচ্ছে কুন্তল। আর জোসেফ x মিনিটে কটা জিনিস তৈরি করবে? জোসেফ x মিনিটে, জোসেফের ক্ষেত্রেও তোমার x মিনিট নয়, 360 মিনিটে 360 বাই জোসেফের ক্ষেত্রে সময় কত? x প্লাস 5। তাহলে এতটি জিনিস জোসেফ তৈরি করবে। এটা তৈরি করলো কুন্তল, এটা তৈরি করলো জোসেফ। কত মিনিটে? 360 মিনিটে, মানে 6 ঘন্টায়। 6 ঘন্টায় এতগুলো জিনিস ওরা তৈরি করলো। এবার বলে দিয়েছে এদের মধ্যে ডিফারেন্স কত, দেখো 6 বলেছে। কুন্তল কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করেছে। জোসেফ কুন্তলের থেকে 6টি জিনিস বেশি তৈরি করেছে। এটা বেশি, এটা বেশি, এটা কম, ঠিক আছে। কত বেশি? 6 বেশি। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো? এভাবে রিলেশন নিয়ে আসবে। রিলেশন আনার মানে টেকনিকটা দেখছো, এভাবে নিয়ে আসবে, তারপর প্রশ্ন অনুসারে লিখে দেবে। প্রশ্ন অনুসারে কি লিখবে, কোনটা বেশি সেটা তোমাকে আগে লিখতে হবে একটু করে, ঠিক আছে। মাইনাস 360 বাই x, তাই তো? এটা বেশি, এটা কম, তাহলে বেশি থেকে, আচ্ছা x এর প্লাস 5 না? পুরো কোয়েশ্চেনটা আমরা একটু ভুল করে আসছি, তাই তো? হ্যাঁ, কি ভুল করে আসছি সেটা হচ্ছে 5 মিনিট কম সময় নেয়। পুরো কোয়েশ্চেনটা বলেছে 5 মিনিট কম সময় নেয়, আমরা এখানে দেখো 5 মিনিট বেশি সময় করে কোয়েশ্চেনটা করে আসছি। তো অলরেডি এখন অনেক কমেন্ট এসে গেছে, ম্যাম মাইনাস হবে, তো সেগুলো এবার তখন একটু মাইনাস করে নাও। যেখানে যেখানে প্লাস লিখেছো সব মাইনাস করো, ঠিক আছে। তো এখানেও হবে মাইনাস। কোয়েশ্চেনটা 5 মিনিট কম বলেছিল, আমি 5 মিনিট বেশি করে আসছি। তো তাহলে কি হবে? এটা মাইনাস হবে, আর কিছুই না, খালি প্লাস গুলো একটু মাইনাসে চেঞ্জ করে নাও, কেমন? তো এটা ভুল হয়ে গেল আমাদের, তো হলো, ঠিক আছে। আমি কোয়েশ্চেনটার মানে আবার রেকর্ড করছি না, আমি এটা এডিটের সময় এটা কাট করে দেবে, আবার রেকর্ড করে নতুন করে ওখানে করতে পারতাম, বাট আর করছি না, ঠিক আছে। তোমরা এখানে ঠিক করে নাও, এটা মাইনাস করে নাও। এটা হয়ে গেল। ইজ ইকুয়াল টু কত বলেছে? এদের মধ্যে ডিফারেন্সটা কত বলেছে? 6 বলেছে না? হ্যাঁ 6। তাহলে এটা হলো আমাদের সমীকরণটা বোঝা গেল। সমীকরণে কোনো প্রবলেম নেই। 360 বাই x মাইনাস 5 মাইনাস 360 বাই x ইজ ইকুয়াল টু 6। এটা হলো আমাদের সমীকরণ। এবার এটাকে সলভ করতে হবে। তাহলে সলভ করি, চলো। তাহলে প্রথমে তো একটু কাটাকাটি করে নাও। 6 দিয়ে 6 কে 6, 6 6 36, এটাও 6 6 36 0। তাহলে একটু শর্ট হয়ে গেল, দেখো 60 বাই x মাইনাস 5 মাইনাস 60 বাই x ইজ ইকুয়াল টু 1। ইজি হয়ে গেল। এবার আমাদের যেমন প্রসেস অনেক কোয়েশ্চেন করে নিয়েছি এইভাবে, এই তো। এবার যেটা আছে, এটা আছে কি নেই? x নেই, যেটা নেই সেটা দিয়ে গুণ। x আছে কি নেই? x মাইনাস 5 নেই, তাহলে x মাইনাস 5 দিয়ে গুণ। একবার x দিয়ে করলে 60x, আর একবার 5 দিয়ে করলে আগে তো মাইনাস মাইনাস প্লাস হবে, 5 6 30, 300 হবে। তাহলে এটা তো কেটে যাবে। তাহলে এখানে কত হবে দেখো, এটা গুণ 300 উপরে আছে, নিচে হচ্ছে x স্কোয়ার মাইনাস 5x ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হলো x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 300 আগে লিখি, ঠিক আছে। ক্রস মাল্টিপ্লিকেশন করলাম। এবার কি করবো? একই সাইডে নিয়ে আসবো, তার মানে x স্কোয়ার মাইনাস 5x মাইনাস
x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এটা কি প্রসেসে করবে, সিদ্ধারাচার্য না উৎপাদক বিশ্লেষণ? বলো, হাত তোলো দেখি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কি সিদ্ধারাচার্যের হাত বেশি হয়েছে। চলো তাহলে সিদ্ধারাচার্য করি। তাহলে সিদ্ধারাচার্য করলে প্রথমে কি করবে, ওই যেটা লিখতে হয় কি এই সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর সাথে তুলনা করে পাই ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু মাইনাস 5 আর সি ইজ ইকুয়াল টু মাইনাস 300। তারপরে কি করতে হয়, বি স্কোয়ার মাইনাস 4ac এর ভ্যালু চেক করতে হয়। চেক করি, বি মানে 5, 5 এর স্কোয়ার 25, ঠিক আছে, মাইনাস 4ac, তাহলে মাইনাস 4, এ তো 1 আর সি তো মাইনাস 300, মাইনাস 300, তাহলে এটা হলো 25 প্লাস 3 4 12, 1200, তাহলে 1225। তাহলে এটা তো গ্রেটার দেন 0, কোনো প্রবলেম নেই। এটা নেগেটিভ হলে তাহলে আমরা সিদ্ধারাচার্য অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে এটা পজিটিভ চেক করার জন্য আমরা এটা করি। তাহলে সিদ্ধারাচার্যের সূত্র প্রয়োগ করে পাই বলে লিখে x ইজ ইকুয়াল টু ফর্মুলা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আপন 2a, ঠিক আছে, মাইনাস বি, বি তো 5 মাইনাস 5, তাহলে আর একটা মাইনাসের সঙ্গে গুণ হয়ে প্লাস 5, এখানে হলো 1 2 2 5, নিচে হলো 2 একে 2, তাহলে 5 প্লাস মাইনাস, এবার 1 2 2 5 রুটের বাইরে এলে কত হবে 35, কত হবে 35 বাই 2। তাহলে এখান থেকে x এর কি মান হবে, একটা তো হবে x ইজ ইকুয়াল টু 5 প্লাস 35 বাই 2 আর একটা হবে x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 35 বাই 2। তো এটা তো দেখো নেগেটিভ আসবে, এখানে তো সলভ করার দরকার নেই, নেগেটিভ ভ্যালু হতেই পারে না। 35 আর 5 40, 40 বাই 2 কাটাকুটি করে 20, x এর ভ্যালু 20। তাহলে আমরা প্রথমে কি ধরেছিলাম x টা, সেটা কি মনে পড়েছি, ধরেছিলাম কুন্তল একটি জিনিস তৈরি করে x মিনিটে, তাহলে x মিনিট মানে এখানে 20, তাহলে 20 মিনিটে একটি জিনিস তৈরি করে। কিন্তু কোয়েশ্চেনে আমাদের অ্যান্সার কি বের করতে হবে, কোয়েশ্চেনে দেখো কোয়েশ্চেনের লাস্ট লাইনটা বড়, কুন্তল ওই সময়ে কয়েকটি জিনিস তৈরি করে। আচ্ছা 6 ঘন্টায় কুন্তল কটা জিনিস তৈরি করে সেটা অ্যান্সার চেয়েছে, ঠিক আছে, কুন্তল 6 ঘন্টায় কটি জিনিস তৈরি করে সেটা অ্যান্সার চেয়েছে। তাহলে কুন্তল 6 ঘন্টায় তৈরি করে কটি জিনিস, কটি জিনিস, আমাদের একটা সমীকরণ এসেছিল কি কুন্তল 6 ঘন্টায় মানে 360 মিনিটে কটি জিনিস তৈরি করে, আমরা একটা সমীকরণ বের করেছিলাম না 360 বাই x। তাহলে কুন্তল 6 ঘন্টায় তৈরি করে 360 বাই, কুন্তল 6 ঘন্টায় তৈরি করে 360 বাই x টি জিনিস, তাই তো, এটা একটা আমরা সমীকরণ বের করেছিলাম। তাহলে এখানে 360 আর x এর জায়গায় বসিয়ে দেবো 20, 0 0 ঘুরতে গেল আর 2 দিয়ে 18 দুগুণে 36, তার মানে 18টি জিনিস তৈরি করে, 6 ঘন্টা কাজ করে 18টি জিনিস তৈরি করে ফেললো আমাদের কুন্তল দাদা। চলো এবার নেক্সট কোয়েশ্চেন আমরা পড়ে নিই, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7। এখনো 3টি কোয়েশ্চেন রয়েছে, তাই তো, 7 8 9, এটা সাফ করে দিচ্ছি, লিখে নাও। চলো 7 কোয়েশ্চেনে যায়, 7 কোয়েশ্চেন যায়, এই হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 7। স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে। আচ্ছা তাহলে স্থির জলে অনুকূল প্রতিকূল এগুলো ব্যাপারগুলো আগে একটু বলে দিই, আগের কোয়েশ্চেনে অনেকবার বলেছি, তারপর একবার বলে দিচ্ছি, যারা দেখুনি কনসেপ্ট তাহলে বুঝতে পারবে না। এই আমাদের নদী, এই নদীতে যাচ্ছে নৌকা, তো সবসময় তো আমাদের এই যে আমাদের জল সবসময় স্রোত থাকে না, কখনো স্থির থাকে জলটা, কখনো স্রোত থাকে। মনে করো এখন স্রোত নেই, স্থির আছে, আর তোমাদের বলে দিয়েছি দেখো স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। যখন স্থির জল আছে কোনো স্রোত নেই তখন সেই নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 8 কিলোমিটার যায়, খুব ভালো। এবার দেখো এবার জল তো সবসময় স্থির থাকবে না, কখনো স্রোতের বেগ থাকবে, তো সেই স্রোতেরও কিছু বেগ থাকবে, সেটাকে আমরা ধরে নিচ্ছি x কিমি পার ঘন্টা স্রোতের বেগটা। এবার অনুকূল আর প্রতিকূল ব্যাপারটা কি সেটা একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে। অনুকূলের ব্যাপারটা কি, অনুকূল মানে হচ্ছে নৌকা যেদিকে যাবে স্রোত ওই দিকে যাবে, মানে স্রোত যেদিকে যাবে নৌকাই সেদিকে যাবে, দুটো একই দিকে, স্রোতের দিকেই নৌকা যাবে, সেটাকে বলে অনুকূল। তার মানে কি নৌকার গতিবেগ কত 8 কিমি পার ঘন্টা, স্রোতটাকে আরো ঠেলছে ওদিকে, আরো ঠেলছে, তাহলে কি হবে সে আরো তাড়াতাড়ি যাবে। তাহলে অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত হয়, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত, স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে 8, তো নিচের বেগ x, তাকে আরো ঠেলছে, তাহলে 8 প্লাস x কিমি পার ঘন্টা, কিমি পার
ঘন্টা। ঠিক আছে, বোঝা গেল অনুকূল ব্যাপারটা। তাহলে স্রোতের প্রতিকূল, এবার প্রতিকূলের ব্যাপারটা বোঝো। স্রোতের প্রতিকূলে নৌকার বেগ কত হবে? প্রতিকূলে মানে এদিকে যাচ্ছে স্রোত, নৌকা যাচ্ছে উল্টো দিকে, তার নৌকা উল্টো দিকে, এদিকে আসছে স্রোত, এদিকে যাচ্ছে, তখন কি হবে? তখন স্রোত তাকে ওদিকে টেনে নেবে, যেতে দেবে না, তাই তো? ওর দিকে টেনে নেবে, তখন 8 থেকে এক্সট্রা মাইনাস হয়ে যাবে, তাহলে বেগটা কমে যাবে। বোঝা গেল অনুকূল আর প্রতিকূলের ব্যাপারটা? বোঝা গেল। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগ হবে, তাহলে প্রথম লাইনে লিখবে কি, ধরি স্রোতের বেগ x কিমি পার ঘন্টা ধরে নিলে, তারপর স্রোতের অনুকূলে নৌকার বেগ, স্রোতের প্রতিকূলে নৌকার বেগ বেগ করলে। এবার কি রিলেশন দিয়েছে দেখি। তাহলে এবার দেখো কি বলছে কি, 5 ঘন্টায় নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি, প্রতিকূলে 22 কিমি গেছে। তাহলে অনুকূলে টোটাল 5 ঘন্টায় অনুকূলে গেছে, আবার প্রতিকূলে ফিরে এসেছে। তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি যেতে সময় কত লেগেছে সেটা আমরা বের করে নিই। তাহলে স্রোতের অনুকূলে 15 কিমি গেছে, তাই তো? 15 কিমি যেতে সময় লাগবে, কত সময় লাগবে? সময়ের ফর্মুলা বলেছি কি, দূরত্ব আর নিজেই হচ্ছে তোমাদের বেগ, দূরত্ব আপন বেগ, দূরত্ব তো 15 আর বেগ কত? অনুকূলে x + 8, তাহলে এত ঘন্টা। আর স্রোতের প্রতিকূলে কত কিমি গেছে? 22 কিমি। তাহলে 22 কিমি যেতে সময় কত? দূরত্ব কত? 22, আর সময় এখানে বেগ কত? 8 - x, হয়ে গেল এত ঘন্টা। তাহলে আমাদের এবার প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি তো, স্রোতের অনুকূলে যে সময় প্লাস প্রতিকূলের সময় ইজ ইকুয়াল টু 5 ঘন্টা। ওটাই তো বলেছে কি, অনুকূলে গেছে, প্রতিকূলে ফিরে এসছে, টোটাল 5 ঘন্টায়। তাহলে আমরা প্রশ্ন অনুসারে লিখবো 15/8 + x + 22/8 - x ইজ ইকুয়াল টু 5। এবার তোমাদের কি করতে হবে এখান থেকে, ওই তোমাদের এবার যেভাবে আমরা করি করে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে। চলো নিয়ে আসি। তার জন্য এখানে এলসিএম হয়ে গেল 8 + x, এদিকে হলো 8 - x। এবার দেখো এখানে মাল্টিপ্লাই, যেমন নিয়ম আমাদের প্লাস আছে, মাইনাসটা নেই, মাইনাসটাতে গুণ, তাই তো? আর এখানে তোমার মাইনাস আছে, যেটা নেই সেটা প্লাস দিয়ে গুণ। তাহলে যখন আমরা প্রথমটা করবো, দেখো এখানে প্লাস আছে, মাইনাস দিয়ে গুণ করো। 15/8 কত হবে? 15/8 50 × 40 0 হাতে 4, 8 × 4 12, 120 - 15x প্লাস 22 × 8, 8 × 16 6 হাতে, 8 × 16 হাতে 17, 176 প্লাস 22x ইজ ইকুয়াল টু 5। তাহলে উপরে কত হলো? এবার দেখো একটু কিছু ক্যান্সেল আউট কি হচ্ছে না। তাহলে -15x, আর এখানে তোমার প্লাস 22x, তোমাদের হয়ে যাচ্ছে 7x, তাই তো? 7x হয়ে যাচ্ছে। আর এখানে 120 + 176, দুটোই প্লাসে, তাহলে প্লাস হয়ে যাবে 6 7 আর 2 9, 296। এটা দেখো a + b × a - b এর ফর্মুলা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা লাগিয়ে দিলাম, ইজ ইকুয়াল টু 5। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করো, 7x + 296 ইজ ইকুয়াল টু 4 5 20 0 হাতে 2, 5 6 30 আর 2 32 - 5x²। একই সাইডে নিয়ে আসো, একই সাইডে নিয়ে এলে 5x² প্লাস 7x আর 296 - 320 কত হয়ে যাবে? মাইনাস করলে দেখো 320 থেকে 296 মাইনাস করো, সেটা 4 দিয়ে 10 10 2 দিয়ে 12, 24 হয়ে যাচ্ছে না? 24, ইয়েস। তাহলে -24, তাহলে এখানে হবে -24। তাহলে 5x² প্লাস 7x - 24 ইজ ইকুয়াল টু 0। বাট এটাকে তোমরা সলভ করো, এটা নিজেরা করো, ঠিক আছে? তোমাদের জন্য দিলাম এটা, যে যার ইচ্ছা মতো উৎপাদক বিশ্লেষণ বা সিদ্ধারাচার্য যে কোনো প্রশ্নে তোমরা সলভ করে নাও, কেমন? যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাও, তাহলে আমি নেক্সট ভিডিওতে এগুলো ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? যে কোয়েশ্চেনগুলো তোমাদের প্রবলেম থাকে সেগুলো ক্লিয়ার করো। আগে তোমরা নিজে চেষ্টা করো। তাহলে এটা আমাদের কোয়েশ্চেন নাম্বার 7 করে ফেললাম আমরা। চলো এবার কোয়েশ্চেন নাম্বার আমরা 8 এ যাই। কোয়েশ্চেন নাম্বার 8 কি পড়ছে দেখি, কি বলেছে। একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেনের থেকে, একটা সুপারফাস্ট ট্রেন আছে, একটা এক্সপ্রেস ট্রেন আছে। একটি সুপারফাস্ট ট্রেন বলছে এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। সুপারফাস্ট ট্রেনটা বেশি বেগে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি এক্সপ্রেস ট্রেনের বেগ তোমাদের x কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিতে পারি। ধরি এক্সপ্রেস ট্রেনের গতিবেগ, তাহলে এটাই ধরে নিই। কোয়েশ্চেন নাম্বার 8 তো, ধরি এক্সপ্রেস, ঠিক আছে, এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত ধরে নিচ্ছি আমরা? গতিবেগ x কিমি পার ঘন্টা, x কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় x কিমি যায়, ঠিক আছে? তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? অতএব সুপারফাস্ট ট্রেনের গতিবেগ হবে কত? এর থেকে কত বেশি যায় বলেছে, দেখি কোয়েশ্চেনটা দেখি।
পনেরো কিমি বেশি নেয়, তাহলে 15 কিমি পার ঘন্টা। এটা হলো সুপারফাস্ট। এবার কি বলছে আগে কোয়েশ্চেনটা করি। একই সঙ্গে একটি স্টেশন থেকে ছেড়ে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছালো। মানে মেইন কথা হচ্ছে 180 কিলোমিটার গেছে, তাহলে 180 কিলোমিটার যেতে কার কত সময় লেগেছে সেটা বের করি। কেমন? 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে, ঠিক আছে? কত লাগবে বলো? এক্সপ্রেস ট্রেনের কত সময় লাগবে? সময়ের সূত্র কি বলছে? দূরত্ব বাই বেগ। দূরত্ব কত? 180 কিলোমিটার যাচ্ছে, আর বেগ কত? এক্সপ্রেস ট্রেন কত? এক্স, তাহলে এত ঘন্টা সময় লাগছে। আর সেই 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের কত সময় লাগছে? সুপারফাস্ট ট্রেনের সময় লাগবে কত? লাইন কমপ্লিট করবে কেমন? 180 দূরত্ব, বেগ কত? এক্স প্লাস 15, ঠিক আছে? এক্স প্লাস 15 ঘন্টা। তাহলে 180 কিমি যেতে এক্সপ্রেস ট্রেনের সময় লাগবে 180 বাই এক্স ঘন্টা, আর 180 কিমি যেতে সুপারফাস্ট ট্রেনের সময় লাগবে 180 বাই এক্স প্লাস 15 ঘন্টা। এবার এই দুটো সময়ের মধ্যে ডিফারেন্স কত বলেছে দেখো? 1 ঘন্টা। কি বলেছে? সুপারফাস্ট ট্রেনটা তো অবশ্যই আগে যাবে, কারণ যার গতিবেগ বেশি সেই তো আগে যাবে, তাই তো? তাহলে কোন সময়টা বেশি? এ তো আগে চলে যাবে, এই সময়টা কম, এই সময়টা বেশি। তাহলে বেশি থেকে কমটাকে মাইনাস করলে কত পাবো? 1 পাবো। তাহলে প্রশ্ন অনুসারে আমরা কি লিখবো? কোনটা বেশি? 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স প্লাস 15। এটা কত ডিফারেন্স বলে দিয়েছি? 1 ঘন্টার ডিফারেন্স শুধুমাত্র। এবার আমরা কি করব? যেটা আমাদের নিয়ম। তাহলে আমরা প্রথমে তো এক্স ইন্টু এক্স প্লাস 15, এটা কি দেখা যাচ্ছে? দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এক্স আছে, এক্স কে গুণ করবো না, এটা দিয়ে গুণ করবো। 180 এক্স প্লাস 180 কে 15 দিয়ে গুণ করলে কত হবে? কে তাড়াতাড়ি বলতে পারে দেখি? আমি বলে দিয়েছি 2700 মাইনাস এটা আছে, এক্স এ গুণ করবো, দ্যাট মিন্স 180 ইজ ইকুয়াল টু 180 এক্স আর মাইনাস 180 এক্স হয়ে গেল, কেটে গেল। এবার দেখো কি হলো আমাদের। তাহলে উপরে পেলাম 2700, নিচে পেলাম এক্স স্কোয়ার প্লাস 15x ইজ ইকুয়াল টু 1। তাহলে করবো আমরা ক্রস মাল্টিপ্লিকেশন। এক্স স্কোয়ার প্লাস 15x ইজ ইকুয়াল টু 2700, একই দিকে নিয়ে আসো। তাহলে বা কমা এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কোন নিয়মে সলভ করি? উৎপাদকে বিশ্লেষণ করি। কেমন? চল, তাহলে 15 নিয়ে আসতে হবে 2700 এর হেল্প। তাহলে 2700 কে একটু এলসিএম করি। কিভাবে 15 আসবে? কত দিয়ে করবো? 3 দিয়ে করি। 3 দিয়ে করি। 3 9 27, 900। 3 দিয়ে 3 3 9, 300। 3 দিয়ে 100, 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 2 5 দিয়ে 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে 5। এবার আমাকে নিয়ে আসতে হবে মাইনাস করে 15, মাইনাস করে 15। 3 দুগুণে 6, 6 6 দুগুণে 12, 5 বারাং 60। আচ্ছা যদি এগুলো নিয়ে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 আর 5 বারাং 60। আর এটা বাকি রইল 5 3 3, 3 3 9, 5 9 45। দেখো এসে গেল। 60 থেকে 45 বিয়োগ করলে 15 হয়। তাহলে আমরা এটাই করবো, 60 মাইনাস 45। তাহলে এক্স স্কোয়ার প্লাস 60 মাইনাস 45 ইন্টু এক্স মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0। তাহলে কত হলো? এক্স স্কোয়ার প্লাস 60x মাইনাস 45x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0। এবার কমন নিতে হবে। তাহলে প্রথম থেকে দেখো এক্স কমন যাবে, এক্স প্লাস 60। এখান থেকে এক্স প্লাস 60 বলেছি, কিছু চিন্তা করবে না, এটা লিখে দাও। এবার ম্যাচ করো, এটা অটোমেটিক্যালি ম্যাচ হয়ে যাবে। তাহলে একটি ব্র্যাকেটে এক্স প্লাস 60 আর একটি ব্র্যাকেটে এক্স মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স এর দুটো ভ্যালু আসবে। দেখো একটা তো মাইনাস 60, ওটা তো আমরা নেবো না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু আমাদের 45, এটা ভ্যালুটা আমরা নেবো। আর এক্স আমরা কি ধরেছিলাম? এক্সপ্রেস ট্রেনের গতিবেগ এক্স কিমি পার ঘন্টা। তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ কত? 45 কিমি পার ঘন্টা। কিন্তু কোয়েশ্চেন চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। তাহলে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত হবে? আমাদের তো চেয়েছে সুপারফাস্ট ট্রেনের গতিবেগ। সুপারফাস্ট ট্রেনের গতিবেগ কত বলো? এর থেকে 15 বেশি ছিল, এর থেকে 15 কিমি বেশি যায়, এক্স প্লাস 15। তার মানে 45 প্লাস 15, তার মানে হলো 60 কিমি পার ঘন্টা অবশ্যই লিখতে হবে। হলো, চলো লাস্ট কোয়েশ্চেন এবার করে নি। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তোমাদের, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে কিগ্রা প্রতি 20 টাকা কম, চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিতে পারি কি? ধরি প্রতি কেজি মাছের দাম x টাকা।
চল তাহলে লাস্ট কোয়েশ্চেন আমরা করছি, সেটা হলো, এটা সাফ করি আগে, তারপর বলছি। দাঁড়াও, ভালো করে সাফ হলো না, এই হলো সুন্দরভাবে সাফ। চল তাহলে কোয়েশ্চেন নাম্বার 9। তাহলে আমরা কি ধরছি, ধরি প্রতি কেজি মাছের দাম x টাকা। প্রতি কেজি মাছের দাম x টাকা। কেমন, কোনো প্রবলেম নেই, প্রতি কেজি মাছের দাম x টাকা। তাহলে প্রতি কেজি ডালের দাম এবার কত হবে, বা চালের দামে কত হবে? বলছে কি ডালের দাম তার থেকে প্রতি কিগ্রায় 20 টাকা কম। তাহলে ডালের দাম কত হবে, প্রতি কেজি ডালের দাম কত হবে, x - 20। আর প্রতি কেজি চালের দাম বাই কত হবে, চালের দাম হবে x - 40 এতটা। এই তিনটে ক্লিয়ার হলো। এবার দেখো কি রিলেশন বলছে, সেটা আমি পড়ি কোয়েশ্চেনে। 20 টাকা কম হয়ে গেল এতটা। আবার রেহানা 240 টাকার মাছ, 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে কত কিলো মাছ কিনেছে, এই কত টাকার মাছ কিনেছে, 240 টাকার মাছ কিনেছে, 240 টাকার ডাল কিনেছে। তাহলে 240 টাকায় কতই বা মাছ পেলো আর কতই বা ডাল পেলো, সেটা আগে আমরা করি। ঠিক আছে, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তার মানে কি x টাকায় পাই 1 কেজি মাছ। রেহানা, কি নাম, রেহানা x টাকায় পাই 1 কেজি মাছ, তাই তো? তাহলে 240 টাকায় পাই কত মাছ, 240 যাবে উপরে আর x যাবে নিচে। এত কেজি মাছ পাই 240 টাকায়। এবার 240 টাকায় ডাল কত পাই সেটা বের করি। ঠিক আছে, তাহলে x - 20 টাকায়, রেহানা x - 20 টাকায় পাই 1 কেজি ডাল। তাহলে 240 টাকায় কত ডাল পাবে, 240 যাবে উপরে আর x - 20 যাবে নিচে। ক্লিয়ার হলো? এতটা ক্লিয়ার হলো না হলো না? আগে এতটা ক্লিয়ার করো। ক্লিয়ার হলো। এবার বলেছে 280 টাকার চালও কিনেছে। তাহলে x - 40 টাকায় পাই, x - 40 টাকায় পাই 1 কেজি চাল, 1 কেজি চাল। তাহলে কত টাকায়, 280 টাকা বলেছে না? হ্যাঁ, 280 টাকা। তাহলে 280 টাকায় কত পাবে চাল, 280 যাবে উপরে আর নিচে আসবে x - 40। ক্লিয়ার হলো? এই তিনটে লাইন ক্লিয়ার হলো। এটা দেখা যাচ্ছে না বোর্ডে, আমি উপরে লিখে দিচ্ছি 280, নিচে হচ্ছে x - 40। এবার বলছে এটা প্লাস এটা, মাছ প্লাস ডাল কার সঙ্গে সমান, 280 টাকার চালের সাথে সমান। তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখবো, সমীকরণটা কত ইজি দেখো, একদম কিন্তু এখানে কিছু নেই, কোনো মানে এখানে তোমার বেশি হাবিজাবি কিছু ব্যাপার নেই, একদম সিম্পল। দিস প্লাস দিস বলে দিয়েছে সাফ সাফ কি 240/x প্লাস 240/x - 20, মানে 240 টাকায় যত মাছ কিনেছে আর যত ডাল কিনেছে তার পরিমাণটা কার সাথে সমান, 280 টাকার চালের সাথে সমান। বাস, এটাই আমাদের সমীকরণ। এবার এটাকে আমাদের কি করতে হবে, সলভ করে একটু কাটাকুটিও করতে পারো। দেখো উপরে নাম্বারগুলো একটু, প্রথমে তো 0 0 0 কেটে দাও, 4 দিয়ে যাবে, হ্যাঁ 4 6 24, 4 6 24, 4 7 28, তাই তো? তাহলে এটা আমাদের 4 দিয়ে চলে গেল। তাহলে একটু শর্ট হয়ে গেল 6/x, এখানে হয়ে গেল 6/x - 20, এখানে হয়ে গেল 7/x - 40। এবার যেটা আমাদের সলভ করার নিয়ম সেটা সলভ করতে হবে, তারপর আমাদের সেখান থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে কি করবো দেখো, এলসিএম করে যেভাবে আমরা সলভ করি, x × x - 20 কি নেই, x আছে, x - 20 নেই, মাল্টিপ্লাই করছি 6x - 6 × 12 কি আছে, 6x নেই, 6x দিয়ে মাল্টিপ্লাই করছি, এখানে তো 7x - 40। ঠিক আছে, তো এখানে হলো, তো এখানে দেখো কোনো এখানে কিন্তু ক্যান্সেল আউট হচ্ছে না 6x টা। ঠিক আছে, ক্যান্সেল আউট হচ্ছে না, যা হচ্ছে সেটা আমরা লিখবো 12x - 120 আর নিচে হচ্ছে তোমার x² - 20x = 7/x - 40। ঠিক আছে, এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। ঠিক আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে দেখো, এটার সঙ্গে তা করলে 7x² - 7 × 14, এখানে এটা করলে 12x²। ঠিক আছে, এটার সাথে এটা, ফের এটার সাথে এটা, -120x, ফের -40 সাথে এটা,
4 বারাং 48, তার মানে 480x মাইনাস মাইনাস প্লাস 40 এর সাথে এটা। ঠিক আছে, প্রথমে x এর সঙ্গে দুটো করে নিলাম, এবার 40 এর সাথে দুটো করছি, এটা হয়ে গেল। এবার এটা 40 এর সঙ্গে 4 বারাং 48, 48 এর সাথে কটা জিরো, দুটো জিরো। ঠিক আছে, ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার সব একদিকে নিয়ে আসছি, দেখো ক্যালকুলেশন। 12x স্কোয়ার মাইনাস 7 ওদিকে নিয়ে যাচ্ছে, গেলে কত হবে 5x স্কোয়ার। এখানে কত রয়েছে 120 আর 480, কত হয় 120 আর 480 আগে দেখিনি। 480 আর 120 আর 5 6 600 হয়, মাইনাস 600x এদিকে আছে। ঠিক আছে, এবার মাইনাস 140x ওদিকে গেলে প্লাস 140x হবে, তাই তো? তার মানে এখান থেকে এটা মাইনাস হয়ে 0, 4 6 দিকে 10, 2 4, তাহলে কত হচ্ছে 460। তাহলে মাইনাস 460x হচ্ছে। ক্লিয়ার হলো? এবার ওদিকে আছে প্লাস 4800 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আমরা সমীকরণ পেয়ে গেলাম। এটা আরেকটু ছোট হয়ে যাবে 5 দিয়ে কাটাকুটি করলে। দেখো 5 একে 5, 5 দিয়ে কাটাকুটি করতে পারবো না? 5 দিয়ে 5 9 45, হাতে 1 10, 5 2 10 92 হয়ে গেল। এটা 5 9 45, 46 47 48, হাতে 3 30, 5 6 30, এটা হয়ে গেল 960। তাহলে আমাদের স্মলেস্ট ফর্মটা কি হয়ে গেল, দ্বিঘাত সমীকরণের সবচেয়ে থেকে ছোট, যার থেকে ছোট এখন আমরা করতে পারবো না। x স্কোয়ার মাইনাস 92x প্লাস 960 ইজ ইকুয়াল টু 0। এবার এটাকে চলো এটা একটু সিদ্ধারাচার্যের ফর্মুলা দিয়ে আমরা সলভ করে ফেলি। তাহলে প্রথমে যেটা লিখতে হয় লিখে নেবে, এই সমীকরণটিকে x স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু মাইনাস 92 আর c ইজ ইকুয়াল টু প্লাসে আছে প্লাস 960 960। তাহলে আমরা কি চেক করবো এবার, বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত মাইনাস 92 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি, সি আমাদের এখানে প্লাসে আছে, নেগেটিভ নেই। ঠিক আছে, তাহলে 92 ইন্টু 92 মাল্টিপ্লাই করলে 8464, 8464, আর এখানে 4 ইন্টু 960 গুণ করলে 3840, 3840। ঠিক করলাম, চলো এবার এটা মাইনাস করে দাও। এটা মাইনাস করলে কত পাবে দেখো 4624, 4624, যেটা আমাদের দেখো গ্রেটার দেন 0 আসছে, গ্রেটার দেন 0, তার মানে আমরা সলভ করতে পারবো, ইউজ করতে পারবো। তাহলে সিদ্ধারাচার্য সূত্র প্রয়োগ করে পাই x ইজ ইকুয়াল টু কি ফর্মুলা, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac আপন 2a। তাহলে মাইনাস বি মানে কত 92, মাইনাস আছে প্লাস হয়ে গেল, একটা মাইনাস এখানে একটা মাইনাস, প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস 4624 আপন এ তো 1, তাহলে 2, তাহলে এখানে 92 প্লাস মাইনাস কত হবে 4624 কে যখন রুটের বাইরে নিয়ে আসবে তোমরা পাবে 68। এবার আমি তো তোমাদের বলে দিলাম 68, তোমরা কিভাবে করবে, তোমরা করবে যেরকম ভাবে এলসিএম করি 4624, এভাবে এলসিএম করে তোমরা দেখবে 2 দিয়ে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 একে 2, 2 দুগুণে 4, ফের 2 দিয়ে 2 একে 2, 2 একে 2, 5 দুগুণে 10, 6 দুগুণে 12। ঠিক আছে, ফের 2 দিয়ে 5 দুগুণে 10, 15, 7 দুগুণে 14, 16, 8 দুগুণে 16, ফের 2 দিয়ে যাবে দেখো 2 দিয়ে 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। এভাবে যখন করতে করে করে দেখবে এভাবে সেট আসবে, সেট এলে যে দুটো 2 এর জন্য একটা 2, ফের ইনটু ফের দুটো 2 এর জন্য একটা 2, হয়তো দুটো 5 ছিল তার জন্য একটা 5, এভাবে যেগুলো পাবে গুণ করলে দেখবে 68 আসবে। এভাবে আমাদের যেটা নিয়ম সেভাবে করবে তোমরা। তো এটা হলো আমাদের এসে গেল 92 প্লাস মাইনাস 68/2। তাহলে এখান থেকে দুটো ভ্যালু আসবে, একটা হবে 92 প্লাস 68/2 আর একটা হবে 92 মাইনাস 68/2, তাই তো? তাহলে একটি x ইজ ইকুয়াল টু এই দুটো ভ্যালু আমরা পাবো। তাহলে দুটোকে আমরা চেক করি কত কত হচ্ছে। একবার 92 প্লাস 68, তার মানে x ইজ ইকুয়াল টু 92 প্লাস 68, 8 10 শূন্য হাতে 9 15, 160/2, তার মানে 80। একটা ভ্যালু পেলাম 80, আর একটা ভ্যালু কত পাবো দেখি, এই ভ্যালুটা কত পাবো 92 মাইনাস 68 24, 24/2, তার মানে 2 দিয়ে 12। তাহলে একটা 80 একটা 12, দুটোই তো পজিটিভ, দুটোই ভ্যালু তো হতে পারে, এখানে তো নেগেটিভ ভ্যালু আসছে না। তাহলে কোনটা আমরা নেবো? আমরা দেখো আমরা ধরে নিয়েছিলাম এক্সটা কি মাছের দাম, প্রতি কেজি মাছের দাম যদি আমি 12টা নিই, দেখো 12 টাকা ধরি, ঠিক আছে? তাহলে ডালের দাম কত হয়ে যাবে 12 মাইনাস 20, কারণ ছিল x মাইনাস 20, তখন এটা হয়ে যাবে মাইনাস 8। তাহলে নেগেটিভ তো হতে পারে না কোনো কিছুর দাম, তাহলে আমরা 12টা ধরতে পারবো না, আমাদের ধরতে হবে 80। তাহলে প্রতি কেজি মাছের দাম 80 টাকা। তাহলে আমাদের কোয়েশ্চেনে কি বলেছিল দেখো, প্রতি কিগ্রা মাছ কি দামে কিনেছিল সেটাই চেয়েছে, তাহলে প্রতি কিগ্রা মাছের দাম 80 টাকা হয়ে গেল অ্যান্সার। তাহলে এক্সারসাইজ 1.4 আমরা কমপ্লিট করে ফেললাম। আর
আরেকটি এক্সারসাইজ আছে, তাই এক্সারসাইজ 1.5 আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করবো। কেমন? চলো, টাটা।